This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরু করছি বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রত। একের পর এক মেডিকেলে বিশেষ করে বিভিন্ন জায়গায় ত্রুটিপূর্ণ স্যালাইনের কথা বলা হচ্ছে। যখনই স্যালাইন বা স্বাস্থ্য সম্পর্কে কোনো কিছু ঘটনা ঘটে তখন তো আর চুপ করে থাকা যায় না। অবশ্য ইতিমধ্যেই রাজ্য সরকার বিশেষ করে নবান্ন নির্দেশ দিয়েছে, তদন্তও শুরু হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই ধরনের ব্যবস্থা কেন এ রাজ্যে রয়েছে স্বাস্থ্যে, যেখানে পরিবর্তনের ডাক দেওয়া হয়েছিল স্বাস্থ্য এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই প্রশাসনিক সমস্ত অব্যবস্থা দূর হবে। আজকে আমরা উদ্বিগ্ন যে সত্যি তাহলে কি ঘটেছে। অনেকে মনে করছেন এর পেছনে কেঁচো ঘুরতে কেউটে বেরিয়ে যাবে। অনেকে মনে করছেন ডক্টর সন্দীপ ঘোষের মতো আরও অনেকে জড়িত রয়েছেন এর মধ্যে। আশার কথা, ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে প্রশাসন, এমনকি নবান্ন থেকেও কড়া দৃষ্টি কড়া নজর রাখা হচ্ছে। কিন্তু সত্যি কি ঘটনা ঘটেছে, কতটা আতঙ্কে এই মুহূর্তে রাজ্যবাসী, স্বাস্থ্যের ক্ষেত্রে কতটা ক্ষতি করতে পারে, এসব বিষয় নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শতরূপা, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, বিজেপি নেত্রী। আমাদের সঙ্গে শতরূপা রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অংশুমান মিত্র, মেডিকেল সার্ভিস সেন্টারের সাধারণ সম্পাদক। আমরা প্রথমে একবার দেখে নেব মেদিনীপুর হাসপাতালে যে বিতর্ক এসছে এবং সেই বিতর্ক সামনে আসতেই ঘুম ভেঙেছে স্বাস্থ্য দপ্তরের। এই সংস্থা, অর্থাৎ যে সংস্থা এই ঘটনা ঘটিয়েছে, তাদের স্যালাইন ওষুধ এবং খাতায় কলমে তার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মালদা, বাঁকুড়া, নদিয়ায় ধরা পড়ল মিশ্র ছবি। একবার দেখে নেব। রবিবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রিঙ্গার ল্যাকটেট ব্যবহারের ছবি ভাইরাল হয়। শুধু ছবি নয়, হাসপাতালের এক মেডিকেল অফিসার দাবি করেন তাদের কাছে কোনো নিষেধাজ্ঞা এসে পৌঁছায়নি। অবাক কাণ্ড! এত গুরুত্বপূর্ণ বিষয়ে কেন এমন গা ছাড়া মনোভাব? আডাল্ট স্যালাইন এখনো চলছে, যেখানে প্রসূতিরা ভেন্টিলেশনে আছে, মারাও গেছে। কি বলবেন এটা নিয়ে? এখনো পর্যন্ত আমরা তো এরকম কোনো কমপ্লেন পাইনি, আর আমাদের এখানে পেশেন্টের এখনো সেরকম কিছু হয়নি। তো আমাদের যেরকম সাপ্লাই আছে হসপিটাল, আমরা সেভাবেই পেশেন্টকে দিচ্ছি। পরবর্তী নির্দেশিকা বা যেরকম যা আসবে আমরা তার উপর ভিত্তি করে আদেশ অনুসারে সেরকম আমরা করব। এই খবর সম্প্রচারিত হওয়ার পরে সোমবার দেখা গেল অন্য ছবি। নিষিদ্ধ সমস্ত স্যালাইন তুলে নিল হাসপাতাল কর্তৃপক্ষ। জেলা শাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলে সরানো হয় এই সব নিষিদ্ধ স্যালাইন। হাসপাতাল কর্তৃপক্ষ স্যালাইন সরিয়ে নিলেও আতঙ্ক কাটেনি রোগীদের মধ্যে। মালদায় যখন নিষিদ্ধ স্যালাইন সরিয়ে নেওয়া হলো, তখন সোমবার বাঁকুড়ায় সরকারি স্বাস্থ্য কেন্দ্রে এখনো দেওয়া হয় নিষিদ্ধ স্যালাইন। বাঁকুড়া 1 নম্বর ব্লকের আঁচড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ধরা পড়ল নিষিদ্ধ স্যালাইন প্রয়োগের ছবি। বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি, এখনো স্পষ্ট করে কোনো নির্দেশিকা আসেনি তাদের কাছে। মেমো নাম্বার দিয়ে স্বাস্থ্য ভবন থেকে এই ওষুধগুলোকে, যেমন আরজিকর মেডিকেল কলেজ দিয়েছে, তার নিজস্ব জায়গাতে এই ওষুধগুলো ব্যবহার করা যাবে না। 10টা ওষুধের কথা বলা আছে। সেখানে আরএলও আছে, এনএসও আছে, ডিএনএসও আছে, অনেক রকম সলিউশন আছে। প্যারাসিটামলের মতো ইনফিউশন সেটাও আছে, ম্যানিটলের মতো ইনফিউশনও আছে। যতক্ষণ পর্যন্ত না স্বাস্থ্য ভবন থেকে এই নির্দেশিকা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত লোকাল অথরিটি সেই নির্দেশিকাও কিন্তু দিতে পারে না। কিন্তু ভার্বালি যেহেতু যেসব ওষুধে আজকে এই ক্রাইসিসটা তৈরি হয়েছে, সেগুলোকে কিন্তু বন্ধ করার কথা বলা আছে। রিঙ্গার ল্যাকটেট কতটা ক্ষতিকারক তা জানে না সাধারণ রোগীরা। চিকিৎসার পরিভাষা রোগীদের কাছে অজানা। শুধু ভরসার জায়গা থেকেই হাসপাতাল কিংবা চিকিৎসকের কাছে যান রোগীরা। তাই সেই ভরসার জায়গা থেকে একটাই দাবি, আর যেন কোনো মায়ের কোল খালি না হয়, আর যেন কোনো সন্তান মায়ের স্নেহ ছায়া থেকে বঞ্চিত না হয়। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। আমরা এক ঝলক দেখে নেব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কিছু কথা, যে কথাগুলো বিশেষ করে এমন একজন বলছেন যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়ে। আর একজন আইটিইউতে ভর্তি আছেন, 3 জনই ক্রিটিক্যাল আছেন। ডাক্তাররা এবং মেডিকেল বোর্ড তাদের চিকিৎসা করছেন। এখন দেখা যাক
ভেন্টিলেশনে কত দুজনই আছে? দুজন ভেন্টিলেটরে, একজন এখনো ভেন্টিলেশন। আরেকটা বিষয় সেটা হচ্ছে এখন যে ডক্টরদের টিম বোর্ড মিটিং হয়েছে, বোর্ড বসেছিল। বোর্ড মিটিং কালকে রাতে হয়েছে 5 জনের মেডিকেল বোর্ড, আজকে বিকেলে আবার 8-9 জনের মেডিকেল বোর্ড আবার রিভিউ। আচ্ছা, এখন মানে শারীরিক অবস্থা সম্পর্কে ক্রিটিক্যাল আছে। ক্রিটিক্যাল আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে দেখলাম হাসপাতালে এখনো পর্যন্ত সেই প্রশ্ন ফার্মাসিউটিক্যালের স্যালাইন প্রচুর পড়েছিল, সেগুলো এখন তো মানে ফিরিয়ে আনা হচ্ছে, স্টোরে রেখেছো তো। এখন সেটা চেঞ্জ হচ্ছে, তাই তো? হ্যাঁ, আমরা দেখছিলাম এসএসকেএমের সর্বময় অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন। এক কথায় বলা যেতে পারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাকেও যথেষ্ট বিচলিত দেখাচ্ছিল। আমরা এই বিষয়ে কথা বলবো। আমি প্রথমেই চলে যাব ডক্টর অংশুমান মিত্রের কাছে। অংশুমানবাবু, কতটা আতঙ্কের পরিবেশ, বিশেষ করে কোথাও কি মনে হচ্ছে যে এই গোটা ঘটনা একটা আতঙ্কের ছায়া ফেলেছে আমাদের বাংলার স্বাস্থ্য ব্যবস্থা? স্বাস্থ্য ব্যবস্থা তো গত 5 মাস ধরে উত্তাল। আমরা যে সমস্যাগুলো মানে চোখের সামনে দেখছিলাম, সারা দেশের, পশ্চিমবঙ্গ সহ সারা দেশের মানুষ নেমেছে যে অভয়াকাণ্ডে, যেখানে সন্দীপ ঘোষের মতন চালানো নেক্সাস, যে কথাটা বারে বারে এসছে, সেটা খালি আরজি করেই নয়, বিভিন্ন হাসপাতালে মানে মেডিকেল কলেজগুলিতে, ব্লকে, জেলায়, ব্লকে, বিভিন্ন জায়গায়, বিশেষ করে মেডিকেল কলেজ যেহেতু শিক্ষার সঙ্গে যুক্ত, সেখানে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, সেখানে ওষুধের দুর্নীতি, সেখানে বিভিন্ন ডিসপোজালে দুর্নীতি, এগুলো কিন্তু বারে বারে সামনে এসছে। এটা বারে বারেই পয়েন্টটা আমরা তুলে ধরছিলাম মেডিকেল সার্ভিস সেন্টার থেকে, যে একটা অভয়া ঘটেছে, জুনিয়র ডাক্তাররা সময় মতন দাঁড়াতে পেরেছেন বলে এইটুকু ধরা গেছে, আরও অনেক অভয়া ফাঁক দিয়ে বেরিয়ে গেছিল, আবার একটা সেকেন্ড, থার্ড, ফোর্থ অভয়া অপেক্ষা, সেটা আমরা দেখছি। মারা গেলেন যিনি, এটা তো অভিপ্রেত ছিল না। যেইভাবে প্রায় বছরখানেক আগে যে ব্যান্ড একটা সংস্থা, যেটা একটা রাজ্য সরকার গত 24 সালের প্রথম দিকে কর্ণাটক ব্যান করে দিল, 7 মাস 8 মাস 9 মাস ধরে বেঙ্গলে চলছে, তারপরে এখানে একটা তদন্ত কমিটি এলো, সেখানে কেন্দ্র আছে, রাজ্য আছে, সবাই মিলে এলো, সেখানে আবার তাদের সিল করলো, কারখানা ব্যান করলো, তারপরেও চলছে। তারপরে একটা কিছু লেখা বেরোলো, তারপরেও চলছে। তারপরে মানুষ মারা গেলেন, সেটা আর বাকিগুলো মারা গেলে ধরা পড়েনি, এটাও একটা ধরা পড়লো বলে প্রশ্ন উঠলো, বাকিগুলো যেগুলো মারা গেছেন সেগুলো ধরা পড়ছে না। কোথাও কি মনে হচ্ছে কেন্দ্র বা রাজ্যে যারা সরকার চালাচ্ছেন তারা এই পুরো বিষয়টায় তারা উদাসীন, অথবা তারা জেনে বুঝেই এই ঘটনাগুলো ঘটতে দিচ্ছে? ওটা উদাসীনতাই বলে, বা তারা আজকে ক্ষমতার দম্ভে এমন জায়গায় আছেন যে তারা একতরফাভাবে যা ইচ্ছা করবে, যে স্বাস্থ্য নিয়ে যে ছিনিমি, স্বাস্থ্য নিয়ে যে দুর্নীতি, স্বাস্থ্য নিয়ে কেলেঙ্কারি, এইটা যে মানুষের জীবন মনের সঙ্গে সমস্যা, এগুলো যে এরকম করে এরা ছিনিমিনি খেলা যায় না, এটা যে ছেলে খেলা করা যায় না। এবং এখানে এই যে মুখ চাওয়াচাওয়ি, এর তার দেখা, তার এরকম চলবে, তার অমুক চলবে। তার আগে আমরা ইলেকট্রাল বন্ড দেখেছি, এগুলো টোটালি টাকা দিয়ে, এমন সে কোভিড থেকে শুরু করে টাকা দিয়ে সব, সেখানে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, আরও বিভিন্ন যারা ক্ষমতাসীন দল, তারা এর মধ্যে সব ইনভলভ। এবং সেখানে এই যে আপনি তাহলে মনে করছেন যে টাকা পয়সা লেনদেন হয়েছে এর পেছনে, মানে শুধু ঔদাসীন্যতা নয়? ঔদাসীন্যতা মানে প্রাথমিক হচ্ছে এটা একটা করাপশন, মানে সাংঘাতিক করাপশন। এবং করাপশন মানে সেই চালে কাকড় দেওয়া সেকেন্ড ওয়ার্ল্ডের সময় থেকে শুরু, এখন ওষুধের বদলে কিছু একটা দিচ্ছি, এবং সেখানে যে ছকতাস ভাসছে, সেখানে বলছে আমরা ওই রেখেছি দিচ্ছি না আবার কি মুখে বলে দিল, এখন রিঙ্গার দেবেন না, যেন বাচ্চা ছেলে দোকানে গেছে ওই লাল লজেন্স খাওয়াই, না আমি সবুজটা খাওয়াই, বলছে নীলটা খাওয়াই, এরকম যেন ব্যাপার। আচ্ছা, যারা ডাক্তার রয়েছেন তারা তো বুঝতে পারছেন, তারা কি করে এই ঘটনাটা ঘটাচ্ছেন, তাদের হাত দিয়ে এই যে এটাই তো থ্রেড সিন্ডিকেট বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে দীর্ঘদিন ধরে চলছে, এবং সেটাই মাথাচাড়া দিচ্ছে। যেটা আগের সরকারের সময়, যে যখন বাম ফ্রন্ট পরিচালিত সরকার ছিল, তখন একটা শিল্পের পর্যায়ে ছিল, এই সমস্ত জিনিস হতো, কিন্তু অত্যন্ত চোরাবালি সুখবে, এখন সুচারুভাবে হতো, এখন খুললাম। এবং ওই না হতে হতে, এবং মানুষ ভয় পেতে পেছনে ঠেকতে এরাও সব মনে করছে যা ইচ্ছা তাই করতে পারি, এবং সেগুলো নিয়ে কাদাছড়ি, এই দল সেই দল, এই সরকার সেই সরকার, কাদাছড়ি হচ্ছে। কিন্তু আলটিমেটলি যার গেল তার তো 100% গেল।
তাহলে এইগুলো যে করা যায় না, হেলথে যে এরম জিনিস হতে পারে না, এই বিষয়টা নিয়ে কিন্তু প্র্যাকটিক্যালি কোনো অ্যাওয়ারনেসই নেই। এবং আক্রমণ হতে হতে ডাক্তারদের ওপর, সিস্টারদের ওপর, আগে আমরা দেখেছি সিস্টার একজনকে দোষী সাব্যস্ত করে দেওয়া হলো। আরে যেখানে যে কাজটা 10 জন করতে হবে সেখানে 2 জনকে দিয়ে কাজটা তো হওয়া যায় না। এবং সেখানে সবটা যে কার ঘাড়ে এটা কাকে বলির পাঠা করা হবে, কাউকে সবসময় পাসিং দেওয়া, কাউকে বলির পাঠা করা হচ্ছে। আমরা তো দেখেছি যেরকম আমরা আগে দেখেছি রেফারেল কেলেঙ্কারি, যে সংস্থা যেটা বানাতে পারে না সেখানে লক্ষ লক্ষ কোটি টাকার লেনদেন হলো, তাকে দিয়ে বানিয়ে দেওয়া হলো। ডক্টর মিত্র, আমার একটা প্রশ্ন আছে। ব্যাপারটা হচ্ছে যে লালবাজারে যে শিরদাঁড়াটা দিয়ে আসা হলো পুলিশ কমিশনারকে, বিনীত গোয়েল যখন ছিলেন, মনে হচ্ছে না এই শিরদাঁড়াটা প্রত্যেক হাসপাতালেও পাঠানো উচিত? বিশেষ করে সবাই তো নিশ্চয়ই টাকা নেননি, কিন্তু কারোর তো শিরদাঁড়া দরকার ছিল। হ্যাঁ, টাকা তো ছিল। এটা হাসপাতালে উপর থেকে যেটা আপনারা দেখালেন, এই যে একটা মুখে মুখে কিছু অর্ডার চালিয়ে দেওয়া হচ্ছে, রিটেন অর্ডার আসে না, ঘাড়ের ওপর কাউকে চাপানো হয়। আপনার মনে আছে এই যে বছর 1.5-2 আগে বীরভূমে এসে যখন অনুব্রত বাবুকে ওই কিছুই তার হয়নি, তাকে বাড়ি গিয়ে তার আনফিট সার্টিফিকেট দিয়ে আসতে হবে, সে ডাক্তারবাবু বাধ্য হয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তিনি তারপরে পাবলিকলি বলে দিলেন যে আমাকে বাধ্য করা হয়েছে, তিনি সেটা কমপ্লেন করলেন। তাহলে এইটা তো সবাই করতে পারে না। কারণ তার মানে বলছেন কুকুরের ডায়ালিসিস থেকে শুরু করে হাসপাতালে, মানুষের হাসপাতালে কুকুরে অবশ্যই ডায়ালিসিস হবে না কেন? তারাও আমার আপনার মতো এই পৃথিবীর একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, অবশ্যই তাদের চিকিৎসা হবে। কিন্তু এই যে মানুষের হাসপাতালে কুকুরের ডায়ালিসিস, অথবা ধরুন অনুব্রত বাবুর বাড়িতে গিয়ে একজন সরকারি চিকিৎসককে গিয়ে লিখে দিয়ে আসতে হচ্ছে, এই গোটা ঘটনা এটা কি প্রমাণ করে যে ডাক্তারবাবুদেরও শিরদাঁড়ার খুব দরকার এই মুহূর্তে? না, এখানে ধরুন যে প্রেসারে কাজ করতে হয় একজন, এটাই তো অ্যাডমিনিস্ট্রেটিভ টেররিজম বা যে থ্রেড সিন্ডিকেটের বিষয়টা, যে মানে টোটাল কাজটা হচ্ছে এই যে ধরুন যে কাজটা 10 জন করতে পারে, 10 জন ডাক্তার করে, সেখানে আমার 2 জন ডাক্তার অন ডিউটি আছে বাই পলিসি, সেটা যেটা কিন্তু হঠাৎ বাই চান্স নেই। এখন এন্টায়ার স্বাস্থ্য ব্যবস্থায় দেখবেন যে কোনো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ডাক্তার নেই, বাই পলিসি সেটা। এখন প্রাইমারি হেলথ সেন্টার কিন্তু নেই, প্রাইমারি হেলথ সেন্টার বাই ডেফিনিশন পাবলিক হেলথ একটা আছে, এখন প্রাইমারি হেলথ সেন্টার নেই, এখন হচ্ছে আরোগ্য নিকেতন, আরোগ্য মন্দির, সব সুন্দর সুন্দর নাম দেওয়া হচ্ছে, কিন্তু তার কোনো পাবলিক হেলথ ডেফিনিশন নেই। তার যে আগে প্রাইমারি হেলথ সেন্টারে একজন মিনিমাম ছিল বেসিক ডাক্তার হচ্ছে MBBS, এখন সেটা নেই। যেই প্রাইমারি হেলথ সেন্টার উঠে গেল, এটা দেওয়ার বাধ্যবাধকতা চলে গেল, এখন সেখানে CHO দরকার নয়, সেখানে এমনকি এরকম বলে হচ্ছে আমি গ্রামীণ ডাক্তারদের আমি ফোন ইন ট্রেনিং দেবো, তারা চালিয়ে দেবে, এবং গ্রামের মানুষের চিকিৎসা পায়, গ্রামের মানুষের সেকেন্ড ক্লাস সিটিজেন, এই যেগুলো আসছে আজকে। এই আপনি বলছেন পুলিশের বদলে যেমন সিভিক পুলিশ দিয়েও কাজ চলে, ডাক্তারের ক্ষেত্রে তো সেটা হয় না, একটু তো তাই তো করছে। মানে এখন আমাদের যেটা কনভার্ট করছে হেলথ সিস্টেমে, গ্রামের মানুষের কোনো ডাক্তার নেই, কিন্তু ফোনে টেলিমেডিসিনে সেটাও ডাক্তার অন ডিউটি না। মানে ডাক্তার যে ফোনটা ধরবে টেলিমেডিসিন 4 ঘন্টা, তার 150-200 পেশেন্ট দেখতে হয় টেলিমেডিসিন, সেও কিন্তু সেটা তার ডিউটি ধরা হবে না, সেটা যখন বাড়িতে যাবে তখন তাকে ধরতে বাধ্য। এই যে বাধ্য কোথাও লেখা নেই, কিন্তু এই যে চাকরি যে পড়েছে, যে অবস্থা, যে সাংঘাতিক চাপানো, তোর ইন্ডিভিজুয়ালি একজন ডাক্তার সেটা ফেস করতে পারে না। কিছু মানুষ আমরা যখন সংগঠিত হয়ে ফেস করার চেষ্টা করি, সেখানে পয়েন্টগুলো তুলি, নাহলে ইন্ডিভিজুয়ালি প্রবলেম বেরোয় না। তারা মানে মানতে 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 যা চলছে কি করব, এই অবস্থায় চলতে থাকে। আজকে এইখানে শুরু করতে হলে আমাদের প্রথম হচ্ছে একজন সর্বোচ্চ স্বাস্থ্যকর্তা ছাড়া এই জিনিস চলতে পারে না। এই যে এরকম জিনিস চালু হয়ে গেল এবং 1 বছর ধরে প্রায় চললো, তারপরে ব্যান হওয়ার পরে 1 মাস ধরে চললো, তারপরে চলছে, এখনো পর্যন্ত বহু কলেজে চলছে, হাসপাতালে চলছে, সেখানে তার কোনো অর্ডার নেই। তাহলে এইটা সর্বোচ্চ স্বাস্থ্যকর্তারা ইনভলভ, যেমন অভয়াতেও ছিল সর্বোচ্চ স্বাস্থ্যকর্তা ইনভলভ, এবং এই যে কোম্পানি তার মালিক, এখানে ওই জুনিয়র ডাক্তার সে প্রোটোকল মানেনি, বা কে এরা প্যাকিংয়ের মধ্যে ভুল করে দিয়েছে স্টিকার মারার সময়, এইগুলো কিন্তু কথা নয়, এগুলো সব এই দায় ছাড়া কথা। তাহলে এইটাকে একদম বিচার বিভাগে তদন্ত করে, না এটা তো বালখিল্য ব্যাপার, জুনিয়র কেউ এসে প্যাক করে দিয়েছে, তাহলে পেলো কোথা থেকে? অর্ডার না দিলে কি এমনি এমনি দিয়ে গেল? হ্যাঁ, তাহলে এইটাকে একদম স্বাস্থ্য হাইয়েস্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং ওই কোম্পানির যে হাইয়েস্ট যে মালিক, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে সেরকম আমাদের ওই যে বিজয় মাল্য অনেককে খুঁজে পাওয়া যায় না, সেরকম ব্যবস্থা হয়ে যায়, তারা ঠিক তাদের সেট করে, যেমন সে আগে কালে ছিল যে ওই অ্যান্ডারসন, যে যখন কেলেঙ্কারি হলো আপনার ভোপাল গ্যাস, তারা ঘুষ যা দিতে চেয়েছিল, 20 বছর পরে কোর্ট টোর্ট চালিয়ে তার থেকে তার 1/10 হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্ট ধার্য করলো কম্পেনসেশন। সেরকমই এরা সব একজন নীরব, গৌরব, অনেকে সব
তাদের চ্যানেল হয়ে যায় বা বিদেশ চলে যাবে, তারা ফেরত আসে না। তারা গিয়ে আবার ইন্ডিয়ান টিমকে হোস্ট করে লন্ডনে বসে, সবই হচ্ছে। তাহলে এইগুলোর ব্যবস্থা আসলে বোধহয় আমাদের মতো সাধারণ মানুষের জীবনের দাম বড়ই কম। এটাই তো সাধারণ মানুষ। এবার আপনি যদি মনে করুন লক্ষ টাকা কোটি টাকা দিয়ে একটা কর্পোরেট টপ হাসপাতাল, সেখানে স্যালাইন তো তারা বানাচ্ছে না, স্যালাইন তো বা ওষুধ তো বিভিন্ন সাপ্লাই হচ্ছে। তাহলে এইটা কিসের ভরসা চিকিৎসা করবেন আপনি? আমরা তো বলেছিলাম যে 3 বছর বা 1.5 বছর ডাক্তার বলছেন, তাহলে প্রথম যারা স্বাস্থ্য অধিকর্তা এইসব পলিসি চালু করছে তার আগে নিজের তাকে চিকিৎসা করুক। অবশ্যই তারা বলছে এখন হাসপাতালে নার্স তুলে দিচ্ছে, জিএনএম তুলে দিচ্ছে। এই কারণেই তো জানেন যে ধরুন কোনো বিধায়ক তার যদি সন্তান হয় 6 লক্ষ টাকা যদি বিলও হয়, সে তো সরকারি হাসপাতালে যাচ্ছে না, সে তো যাচ্ছে অন্য জায়গায়। এই জন্যই তো ভরসাটা নেই। সাধারণ মানুষ আজকে সত্যি খুব কাঁদছে, সাধারণ মানুষ আর্তনাদ করছে, কেউ নেই। আমি একবার চলে যাব ডক্টর শতরূপার কাছে। শতরূপা, কেন্দ্র সরকারেরও তো একটা নজরদারি থাকার দরকার। ঋতুব্রত, আমি একটু প্রথম থেকে শুরু করি। অনেকগুলো কথা উঠলো, ইলেকশন বন্ডেও কথা উঠেছে সরকার, হ্যাঁ আমি সেই জন্যই বলছি অনেকগুলো কথা উঠলো। আমি একটু সিস্টেম্যাটিক্যালি কয়েকটা জিনিস একটু বলি। আজকে এটা কোনো রকম দ্বিমত নেই যে প্রায় 14 বছর একজনই স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী স্বয়ং, এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পরপরই উনি চলে গেলেন সমস্ত জেলা সফর করে, সমস্ত হসপিটাল দেখে নীল সাদা রং করে দিলেন ঠিকই, কিন্তু ভেতরের কি ফ্যাসিলিটি হলো সেটা কিন্তু আজ অবধি 14 বছরের মধ্যেও কোথাও কোনো উন্নতি আমরা দেখলাম না। তুমি যদি দেখো রিসেন্টলি ডক্টর অংশুমানও আরজি করের কথা তুললেন। ডেফিনেটলি আরজি করের যে ঘটনাটা ঘটেছে সেখানে অনেক কিছু বেরিয়েছে। আমি জাস্ট দুটো ঘটনার কথা বলবো। তোমার মনে থাকবে যেদিন এই জুনিয়র ডাক্তারের নবান্নে গেছিল, সেদিন মুখ্যমন্ত্রী চিৎকার করেই বলছেন যে কি আমার এখানে সুতো পাওয়া যায় না, কি না কোর্টে বলেছিল যে এখানে নর্মাল সোয়িংয়ের জন্য সুতো পাওয়া যায় না। উনি বলেছেন কেন সুতো পাওয়া যায় না, তুলো পাওয়া যায় না, অনেক কিছুই পাওয়া যায় না মুখ্যমন্ত্রী, এটা কি উনি জানেন না? স্বাস্থ্যমন্ত্রী হয়ে আজকে যে ডাক্তারদের ওপর, বা এখন তো লেটেস্ট আমি শুনলাম, আমি একটু আগে ডক্টর অংশুমানকে বলছিলাম যে এখন নির্দ্বিধায় অন ডিউটি ডাক্তারদের ওপর দোষ পড়ছে। অন ডিউটি ডাক্তাররা উল্টে বলছে যে আমাদের তো প্রভিশনই নেই, তাদের বেসিক ফ্যাসিলিটি নেই। আজকে তুমি বলো সামথিং অ্যাজ নর্মাল অ্যাজ আ ডেলিভারি, সেখানে সেফ মাদারহুড নিয়ে সারা পৃথিবীর লোকজন, ইনফ্যাক্ট ওয়ার্ল্ড উইমেন্স অর্গানাইজেশন এটা নিয়ে একটা বড় ড্রাইভ চলছে। সেফ মাদারহুড হচ্ছে প্রতিটা মহিলার, প্রতিটা নারীর অধিকার। আজকে ডেলিভারি দিতে গিয়ে একদিন হয়ে গেছে বাচ্চা, তারপরে সে একটা ছোট মেয়ে, 23 বছর না 21 বছর বোধহয় বয়স তার, এবং তারপরে যারা যে 3 জনকে এখন রাজ্য সরকার জেগে উঠে গ্রিন করিডর দিয়ে নিয়ে এসছে। আমার জাস্ট ভেরি ভেরি সিম্পল প্রশ্ন যে এতদিন ধরে 14 বছরেও কি বেসিক কাঠামোটা, আমি তো প্রাইভেট হসপিটালের কথা ছেড়ে দিলাম, অবভিয়াসলি মাথায় ঠক্কর লাগলো, রক্ত বেরোলো, ছবি তুলে উনি চলে গেলেন প্রাইভেট হসপিটালে, মুখ্যমন্ত্রী উনি যেখানেই যেতে পারেন। তুমি বিধায়কদের কথা বলছিলে যে হ্যাঁ তাদের বাচ্চা হয়, এত বড় বিল হয়, আমি এগুলোর মধ্যে ঢুকতেই চাইছি না। কুকুরদের ডায়ালিসিস, আমি অত্যন্ত বড়, মানে আমি ভীষণ ডগ লাভার, তুমিও ডগ লাভার, তুমি যথেষ্ট জানো। আজকে কুকুরের ডায়ালিসিস একটা বড় হসপিটালে গিয়ে করতে হবে কেন? ভেটেরিনারি ফ্যাসিলিটি সেই লেভেলে নেই? আমি আপাতত ভেটেরিনারি শেলফ করে দিলাম। তুমি আমাকে বলো, এটা নয়, ওটা আমি জানি এটার মধ্যে যেটা লালবাজারে দিয়ে, আমি আরেকটা জিনিস বলছি তোমাকে। তোমার মনে থাকবে অনেক দিন আগে, পসিবলি 15 বা 16 সালে, হয়তো 17 হতে পারে, রাজ্যপাল নর্থ বেঙ্গল গেছিলেন, তখনকার রাজ্যপাল গেছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন। রাজ্যপাল ফেরার সময় রাজ্যপালের কনভয় একটু হয়ে গেছিলো, মানে যেহেতু ঘাট সেকশন ওটা চালাতে পারে না, এবং তখন খুব সম্ভবত কাউর একজন পায়ে ইঞ্জুরি হয়েছিল, ভেরি অর্ডিনারি ইঞ্জুরি। সেই ইঞ্জুরিটুকু শিলিগুড়ি বা নর্থ বেঙ্গলের কোনো হসপিটাল ট্রিটমেন্ট করতে পারলো না, হেলিকপ্টারে করে নিয়ে আসতে হলো এইখানে কলকাতায়। আজকে একটা পশ্চিমবঙ্গ, সমুদ্র, হিমাচল, এত বড় রাজ্যে কেন শুধু কলকাতায় প্রাইভেট হসপিটালে ফ্যাসিলিটি থাকবে, অথচ একটা কোনো গভর্নমেন্ট হসপিটাল, ইনক্লুডিং এসএসকেএম, ইনক্লুডিং মেডিকেল কলেজ, এত বড় বড় হসপিটাল, একটা কেন থাকবে না? এটা আমি বলি, দিল্লিতে তো আপ সরকার রয়েছে,
দিল্লিতে তো স্বাস্থ্যের ক্ষেত্রে একটা জায়গায় মানে একটা ভালো জায়গায় পৌঁছাতে পেরেছে এবং সেখানে ভারতীয় জনতা পার্টি আপের বিরুদ্ধচারণ করছে, যেভাবে বিরুদ্ধচারণ করছে যে অরবিন্দ কেজরিওয়ালকে গারদবাসও করতে হলো। কোথাও কি মনে হয় না এ রাজ্যে সেই বিরোধিতাটা নেই বলে? আমি এটা সবকিছু পলিটিসাইজ করো না, না, আমাকে politicize just না, একটু এটা শেষ setting করতে এর দাও। ব্যাপার। না, এই সবকিছু সেটিং না, আমাকে একটু প্লিজ বলতে দাও। তুমি আজকে বলো যে আজকে এখন যে ডাক্তারদের ওপর দোষ দেওয়া হচ্ছে, সেই ডাক্তাররা আদৌ, আজকে ডক্টর অংশুমান টাচ করেছেন এটাতে, আমি জাস্ট ট্রাই টু ইলাবোরেট করতে চাই, তারা কি আদৌ কোয়ালিফাইড? এরম বহুদিন হয়েছে আরজি করের ইনসিডেন্টের সময় এমন এমন ডাক্তারদের সঙ্গে আমি বসেছি, সিনিয়র ডাক্তারদের কথা বলছি না, যারা সদ্য ডাক্তার হয়েছে, অনেক সময় তারা বলছে যে না, এই তো আমরা 2 বছর পর আমরা প্র্যাকটিস করছি। কোভিডের সময় তোমার মনে থাকবে মুখ্যমন্ত্রী একটা বিশাল ব্রিলিয়েন্ট প্ল্যান করেছিলেন যে নার্স, তারা তো প্রায় ডাক্তার হয়েই গেছে, তাদের অত মাস ট্রেনিংয়ের জন্য তারা অপেক্ষা করছে, তাদের ডাক্তারিতে নামিয়ে দাও, সে সিভিক ভলেন্টিয়ারের মতন অবশ্যই। এবার তুমি বলতে পারো যে কেন্দ্রীয় সরকার কি করছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বহুবার সুপার স্পেশালিটি হসপিটাল করে দেবার এখানে ফ্যাসিলিটি করে দেওয়া হয়েছে। আমি সুভাষ সরকার, যদিও এখন আর উনি এমপি নন, বাঁকুড়ায় বিশাল বড় 6 তলা বড় প্রধানমন্ত্রী সুপার স্পেশালিটি হসপিটাল করে দেওয়া হয়েছিল। তুমি এক্ষুনি বললে যে অপোজিশন নেই, অপোজিশন তৃণমূল নিজে তৈরি করে। আজকে একটা এত বড় হসপিটাল হলে বাঁকুড়ার মানুষের, গরিব মানুষের সুবিধা হতো, ওখানে তো সেরকমভাবে টাকা পয়সা কিছু দিতে হয় না। একটা সুপার স্পেশালিটি হসপিটাল, তার দরজায় তালা মারা, এত ভালো। তোমাদের টিম একবার তোমরা যাও, ভিজিট করে এসো, এত সুপার ফ্যাসিলিটি, শুধু নীল সাদা রং না, অবশ্যই এগুলোই তো প্রশ্ন, মুখ্যমন্ত্রী ঢুকতেই দেবেন না। এটাই তো প্রশ্ন। অথচ ডক্টর সুভাষ সরকার তিনি যদি এতই ভালো কাজ করে থাকেন, তাহলে বাঁকুড়া লোকসভা কেন্দ্র কেন অরূপবাবু জিতলেন? কেন জিতলো সেটা তুমি যদি ঢুকতে চাও, সেটা কেন ঢুকলো তুমি দেখো। ওখানকার ফিয়ার সাইকোসিস তুমি বলো, ওইখানে কি হারে রিগিং হয়েছে তুমি বলো। আজকে বাঁকুড়া যদি তুমি তুলতে চাও, আজকে এটা ডিসকাশন নয়, কিন্তু ইলেকশন, যেভাবে ইলেকশন পশ্চিমবঙ্গে হয়, সেটার কোনো মাপকাঠি আমাকে একটা নেই। ছোট সেটা- বিরতি, that is not আমি a আসছি, yardstick আমাকে একটা of ছোট্ট democracy. বিরতি নিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার মোড়ে এসে দাঁড়িয়েছি। অনেকে বলছেন এর পেছনে একটা বিরাট চক্র আছে, অনেকে বলছেন একটা মিলিঝুলি সেটিংয়েরও ব্যাপার আছে। শুধুমাত্র কাউকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিয়ে রাজনীতি করলে তো হলো না। আবার অনেকে বলছেন না, সব কিছু এরকমই হবে, উলুখাগড়ার প্রাণ যাবে, কারণ রাজায় তো এখানে যুদ্ধ হচ্ছে না, এখানে রাজায় মিতালি হচ্ছে, এবং সেই মিতালির জন্য আমরা যারা সাধারণ মানুষ আছি, উলুখাগড়াদের প্রাণ যাবেই, কিচ্ছু করার নেই, এইভাবেই সহ্য করতে হবে। তবে হ্যাঁ, অনেকে বলছেন এটা যদি বাম জামানায় হতো, আগুন জ্বলতো গোটা রাজ্যে। তার কারণ সেই সময় অগ্নিকন্যা হিসেবে বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সরকারের অনেকে বলছেন আশীর্বাদ, যে এই সরকারে এমন কোনো বিরোধী নেত্রী নেই বা বিরোধী নেতা নেই যিনি এই ইস্যুতে মানুষের হয়ে দাঁড়াবেন, প্রকাশ্য রাজপথে দাঁড়াবেন। দেখে নেব রাজ্য রাজনীতিতে, অবশ্য বিধানসভায় তারা শূন্য, কিন্তু তারা রাজ্য রাজনীতিতে তারা অন্তত চেষ্টা করছেন কিছু কথা বলার। একবার শুনে নেব তারা কি বলছেন। হসপিটাল থেকে বাসে চাপিয়ে কয়েক ঘন্টার বাচ্চাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, অ্যাম্বুলেন্স দেয়নি, বলেছে রাতটা থাকতে দিন, বলেছে এটা বাড়ি পেয়ে গেছো। এইটা হচ্ছে হেলথ সিস্টেমের আজকের অবস্থা। কারা চালাচ্ছে হেলথ সিস্টেম? কারা এই জাল ওষুধের কারবার করছে? কারা ঘন্টার পর ঘন্টা পেশেন্টকে জরুরি ইঞ্জেকশন না দিয়ে ফেলে রাখলো? ডিওয়াইএফআই, এসএফআই, অ্যাডভা, একদিকে আইসিইউ ইনচার্জ, একদিকে হসপিটাল, একদিকে এমএসবিপি, একদিকে থানার ওসি, এদের সবার দরজায় ঘুরেছে, আবেদন করেছে, আন্দোলন করেছে, তবে গিয়ে দুপুর 2টোর সময় ওদের মনে হয়েছে যে এদেরকে রেফার করে দিতে হবে। তবে গিয়ে পেশেন্টগুলো প্রত্যেকটা সময় তাদের শরীরটা ফুলছে। একজন রোগীর একজনের 6টা করে ডায়ালিসিস চলেছে। বুধবারে সিজার হয়েছে, আর আজকে হলো রবিবার। 6টা করে 8টা করে নাকি ডায়ালিসিস হয়েছে, আমরা জানি না, পেশেন্ট পার্টি বলছে। ইনচার্জের সঙ্গে কথা বলার জন্য পেশেন্ট পার্টিরা হত্যে হয়ে পড়ে আছে। একটা বার তাদের সাথে কথা বলেনি, একটা বার না। পেশেন্ট পার্টিরা বলছে, আমাদের কাছে তার সমস্ত ভিডিও ক্লিপিংস আছে। বিরাট র্যাকেট চলছে জাল ওষুধের।
বিরাট ওষুধ চলছে 2 নম্বরই ওষুধের, যে ওষুধ বাতিল হয়ে গেছে সেই ওষুধ প্রেসক্রাইব করেছে ডাক্তাররা, সেই ওষুধ দোকানে দোকানে রয়েছে, হসপিটালেও রয়েছে, ফেলে দেয়নি। সেই ওষুধ দিয়ে একজন মরে গেল, আর 3 জনকে কোনো রকমে এখন আমাদের চাপে চিৎকার করতে করতে, লড়াই করতে করতে এমএসভিপির বিরুদ্ধে জিডি করে নিয়ে, তার নাম্বার নিয়ে রাস্তায় বসে থেকে তবে গিয়ে প্রসূতিকে পিজিতে কোনো রকমে পাঠাতে হলো। একবার দেখে নেব কৌস্তব এই বিষয়ে কি বলছেন। আমি এবং আরেক ডাক্তারবাবু, উনি গাইনি এমডি ইন গাইনোকোলজি অ্যান্ড অবস, উনি আমরা দুজনে ডক্টর বিশ্বপতি মুখার্জি, আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি মামলাকারী হিসাবে। আমাদের বক্তব্য যে এই ঘটনাগুলোতে যে ক্রিমিনালিটি যেটা ইনভলভ, এই ক্রিমিনালিটি পার্টটা সিবিআই ইনভেস্টিগেট করুক আন্ডার দি সুপারভিশন অফ দিস অনারেবল কোর্ট। আর এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এই কোম্পানির সাথে বহু বোগাস কোম্পানির লিঙ্ক আছে এবং সেখানে শাসক দলের বহু প্রভাবশালী ব্যক্তিদের লিঙ্ক আছে বলে আমরা সূত্র মারফত জানতে পেরেছি। সেই বিষয়গুলো আমরা কোর্টের কাছে তুলে ধরবো এবং এই ফিনান্সিয়াল র্যামিফিকেশনস এর জায়গাটা যাতে ইডি কে তদন্তভার দেওয়া হয়। মূলত যে বিষয়টা সেটা হচ্ছে এই ধরনের যে অ্যাক্টিভিটি চলেছে ব্যান্ড মেডিসিনের ক্ষেত্রেও সেটাকে সরকারিভাবে প্রক্রিয়ার করা, রোগীদের মধ্যে অ্যাডমিনিস্টার করা, এটার মধ্যে একটা অনেক বড় জালিয়াতি চক্র কাজ করেছে বলে আমাদের মনে হয়। তো সেই পার্টটা ফিনান্সিয়াল র্যামিফিকেশনের দিকটা ইডি আর ক্রিমিনালিটির দিকটা সিবিআই যাতে ইনভেস্টিগেট করে আন্ডার দি সুপারভিশন অফ দিস অনারেবল কোর্ট, আমরা এটাই কোর্টের কাছে চেয়েছি। লিভ চেয়েছিলাম কোর্টের কাছে আমরা জরুরি ভিত্তিতে শুনানির জন্য, সেটা কোর্ট মঞ্জুর করেছে, বৃহস্পতিবার শুনানি। আমি অবশ্যই এবার আলোচনায় যাব, কিন্তু আলোচনার আগে আমি একটু আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। টাকা না সদিচ্ছার অভাব কিসের জন্য হচ্ছে না? আপনারা দেখলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, ডাকসাইটের নেতা, ডিওএফের এই মুহূর্তে গোটা রাজ্যে নেত্রী, সিপিএম তরুণ নেত্রী। আবার অন্যদিকে আপনারা কৌস্তব বাগচিকে দেখলেন, তিনিও বিরোধী রাজনীতি করতেন, এখনো পর্যন্ত তিনি ন্যাড়া হয়ে রয়েছেন। তার কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন যতদিন না তৃণমূলকে সরাতে পারবেন তিনি এইভাবেই থাকবেন। তিনি এখন ভারতীয় জনতা পার্টিতে আছেন। এখন মুশকিলটা হচ্ছেন ব্যক্তিগতভাবে এরা হয়তো চেষ্টা করছেন, কিন্তু এর বেশি এরা কি করতে পারবেন ক্যামেরার সামনে বলা ছাড়া? কিন্তু ভাবুন তো 2007, 8, 9 অন্তত 2011 আগে কোনো একটা বছর হতো এই ধরনের ঘটনা ঘটছে, তাহলে কি হতো? গোটা রাজ্য জুড়ে সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, নবান্ন, স্বাস্থ্য ভবন, কি ঘটনাটাই না ঘটত বিরোধী নেত্রী। আসলে সেই বিরোধিতায় জড়ছিলেন। এখন কি করবে এরা বিধানসভাতেও শূন্য, এবং বিধানসভাতে আরেকটি দলের বেশ কিছু থাকলেও, অর্থাৎ দশরথের 11 জনের মধ্যে বেশ কিছু চলে গেলেও এখনও কিছু আছে, কিন্তু এদের তো সংগঠনটা নেই। নাকি টাকা পয়সার অভাব, নাকি সদিচ্ছার অভাব? আমি ডক্টর শতরূপার কাছে যাবো। শতরূপা, কি মনে হচ্ছে এত বড় একটা আন্দোলন হতে পারত? আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন, সরকারটা হয়তো আজকে এই মুহূর্তে দুলছে। এই জায়গায় কি মানে টাকা পয়সার তো অভাব হওয়া উচিত না, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দল, এবং এটা কি সদিচ্ছার অভাব? মানে আমি দেখছি, আমার দুঃখ লাগে যে বিরোধীদের অবস্থা, কেউ মালদায় বসে বাইট দিচ্ছেন, কেউ কোর্টে দাঁড়িয়ে বাইট দিচ্ছেন, কিন্তু গোটা রাজ্য জুড়ে তো কোনো বিরোধী আন্দোলন নেই। এই আমরা খবর করব, বেঘরে কয়েকটা মানুষ মারা গেছেন বলে খবর করছি, তাতে বেশ কিছু লোক দেখবেন, বেশ কিছু লোক চিন্তিত হবে, এর বেশি কি হবে? অর্থাৎ এর রাজ্যে বিরোধী রাজনীতিটা নেই বলেই কি এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে? ঋতব্রত, তোমার অ্যাজ ইউজুয়াল হ্যাবিট মুখ্যমন্ত্রীকে, মমতা ব্যানার্জিকে টেনে তার প্রশংসা করে কথা বলা, তুমি বলতেই পারো, সেটা তোমার পারসেপশন। কিন্তু বিরোধী এই প্রশংসাটা যদি সবাই বুঝতো, শাসক দলও বুঝতো, তাহলে আমার ভালো হতো। কেউই মনে করছেন এটা আমি প্রশংসা করছে, আমি সত্যিটা বলছি। মানে কি করণীয়, মানে বিরোধিতা না থাকলে যা হয়। এই মমতা ব্যানার্জির প্রশংসা করতে গিয়ে না, বিরোধী নেত্রী হিসেবে আপনাদের নেতা তারাও প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, বলুন। এই প্রশংসার মাধ্যমে তুমি যে কথাগুলো বললে যে আমাদের নাকি সংগঠন নেই, আমরা নাকি আলাদা আলাদা বাইট দিই, না, এরকম কোনো ব্যাপার নয়। আজকে মীনাক্ষী বলছে ঠিকই যে মীনাক্ষী নাকি এত চেঁচিয়েছে, ওর আড়াইখানা গ্রুপের লোকজন যারা গেছে, যাদের অ্যাকচুয়ালি কোথাও কোনো শূন্য, কোথাও মানে ডেমোক্রেসিতে তাদের আমি বলে দিয়েছি তো, আপনি বলেন। আমি বলছি তো, তুমি যেটা বললে তুমিই বলেছো সেটা। এবার আমাদেরও কিন্তু সাইমালটেনিয়াসলি ওখানে আন্দোলন চলছিল, লেড বাই লিডার অফ অপোজিশন, মানে গোটা রাজ্য জুড়ে আন্দোলন চলছিল ওইখানে মালদার ওখানে।
চলছিল এবং সাইমালটেনিয়াসলি চলছিল, সেখানে কিন্তু লিডার অফ অপোজিশন পরিষ্কার বাইট দিয়েছে যে এখানে এই যে কোম্পানিটা পশ্চিমবঙ্গ মেডিকেল, কি পুরো কোম্পানিটার নাম, তাদের একটা হরিবল নেক্সাস চলছে উইথ কালীঘাটের রুলিং পার্টি। মানে এবার তাদের ফ্যামিলির সঙ্গে ডক্টর অংশুমান ইলেকট্রাল বাইটস বললো, ইলেকট্রাল বন্ডসের কথা বললো, ডেফিনেটলি দেখা দরকার কোন পার্টিকে বেশি দিয়েছে। কারণ আমরা এটাও জানি যে হ্যাঁ, এই সময় যখন বিজেপি ইলেকট্রাল বন্ডস শুরু করেছিল, ইট ওয়াজ সাপোজ টু বি এ লিগাল থিং। সুপ্রিম কোর্ট যখন বারণ করলো, আমাদের তরফ থেকে অনেকবার এটা মানে কেন করা হয়েছিল এবং পুরো ব্যাপারটা যে পরিষ্কার হয়ে যাবে সেটাও বলা হয়েছিল। ইনফ্যাক্ট আমার ডেফিনেটলি মনে হয় আপনি যেটা তুললেন ডক্টর অংশুমান, আমার মনে হয় ভীষণ দরকার যে ইলেকট্রাল বন্ডস তৃণমূলকে কতটা এই কোম্পানি দিয়েছে সেটা ডেফিনেটলি দেখা দরকার। লিডার অফ অপোজিশন এটাও বলেছে যে ইডিকে, উনি বোধহয় লিখেছেন জেপি নাড্ডাকে, হেলথ মিনিস্টারকে, যে ইডিকে ইনভলভ করানো দরকার, যে আদৌ এখানে মানি লন্ডারিং এর কোনো কেস আছে কিনা। কিন্তু এটা আর্টিকেল হয়ে যেতে পারে, সিবিআই এর যা অবস্থা চেয়েছে আমি জানি না। আচ্ছা, সিবিআই এর কথা যখন তুমি তুললে, আজকে তুমি দেখবে সন্ধ্যেবেলা আমাদের শো শুরু হওয়ার কিছু আগে চিফ সেক্রেটারি প্রেস কনফারেন্স করে উনি বলছেন যে অ্যাজ ইউজুয়াল ওদের তো কোনো দোষ হয় না, মানে রাজ্য সরকারের হেলথ ডিপার্টমেন্টের কিচ্ছু দোষ হয় না, ওরা ধোয়া তুলসী পাতা, ওরা কিছুই জানে না। দোষ কার? অন ডিউটি ডাক্তারের। দোষ কার? পেশেন্ট পার্টি নাকি যে তাদের বলা হয়েছিল যে এই দেখো স্যালাইন দেওয়া হচ্ছে, তোমরা সই করো। আমি জন্মে শুনিনি যে স্যালাইন দেওয়ার জন্য কাউকে বন্ড পেপারে সই করতে। একটা লাস্ট প্রশ্ন, সই করছে কারা? আন্দোলন করবে ভারতীয় জনতা পার্টি, আন্দোলন করবে মহকুমায় ব্লকে ব্লকে। আমাকে এটা একটু বলতে দাও। সেই গরিব মানুষের ওপর বন্দুক দিয়ে, যে গরিব মানুষ আদৌ মানে আমরাই হয়তো যারা সকল শিক্ষিত, যদিও আমি ডাক্তার নই, আমরাও হয়তো আমাদের পেশেন্ট যদি ওরকম ডিস্ট্রেসে আছে, যা বলবে তখন আমরা সই করে দেবো। আর একটা অশিক্ষিত লেভেলের একদম গরিব মানুষ, তাদের বলছে যে দেখো স্যালাইন দেওয়া আছে, তুমি সই করো। অর্ধেক স্টক হসপিটালের বাইরের দোকান থেকে কিনে, ওদের বলে দেওয়া দোকান থেকে কিনে। না, আমি বলছি আন্দোলন করবে, বিরোধী দল আন্দোলন করবে, মানে আমরা আন্দোলনেই আছি, ব্লকে গ্রামে গ্রামে, মহকুমায় মহকুমায়, জেলায় জেলায় আমরা আন্দোলনেই আছি। তুমি যে অর্গানাইজেশন বলছো উইক, এই মুহূর্তে আমাদের অর্গানাইজেশনের রিশাফল চলছে, অর্গানাইজেশন ইলেকশনস চলছে, কিন্তু তাই বলে এই নয় যে আমরা রাস্তায় নেই। গতকাল না পরশুদিনও আমাদের একটা বিশাল মিছিল হয়েছিল। তাহলে কি বলবে? দুর্নীতি তুমি দাঁড়িয়ে থাকো, রিশাফল চলছে আমাদের নয়, আমি সেটা বলিনি। আমি বলছি অর্গানাইজেশনের কথা যেহেতু তুমি তুললে, কিন্তু তা সত্ত্বেও আমাদের বেশ কিছু অংশ রাস্তায় আছে, আমাদের মিছিল চলছে, আমাদের আন্দোলন চলছে। অর্গানাইজেশন তুললে বলে আমি ওটা বললাম, অর্গানাইজেশন রিশাফল মানে আমাদের ইলেকশন হচ্ছে আমাদের। অবশ্যই আমি একবার চলে যাই ডক্টর অংশুমান মিত্রর কাছে। কোথাও কি সত্যি মনে হচ্ছে এটা কি আমরা অতিরিক্ত জল ঘোলা করছি না? সত্যি এটা সত্যি আতঙ্কের বিষয়, মানে মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান এই গোটা ঘটনাটা কিভাবে বিশ্লেষণ করবে? স্বাস্থ্য আমাদের দেশে বিপন্ন, এটা খালি পশ্চিমবঙ্গে না, সমস্ত দেশেই বিপন্ন স্বাস্থ্য পলিসি। রাজনীতিবিদরা কি ফিট দেখুন, হ্যাঁ সবাই দেখে ইউটিউবে কেউ যোগা করছেন, কেউ হাঁটছেন, সবাই কত ফিট, ছবিতে ওগুলো দেখায়। হ্যাঁ, বাস্তবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অফিসিয়ালি যে 2017 সালে যে জাতীয় স্বাস্থ্যনীতি চালু হয়েছে, সেটা আগের তখন সরকারও বদল হয়েছে, তার আগে অন্য সরকার ছিল, তাদেরই নীতি এই পরের সরকার কন্টিনিউ করেছেন, বর্তমান যিনি কেন্দ্রীয় সরকার। সেখানে টোটাল হেলথ সিস্টেম এখন কর্পোরেট ইন্স্যুরেন্সের উপর দাঁড়িয়ে পাবলিক হেলথ সিস্টেম অফিসিয়ালি ভেঙে দেওয়া হচ্ছে। টোটাল পাবলিক হেলথ সিস্টেমে গ্রস মানে ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড, যেটা ভোট কমিটির হাফ, তারও হাফেরও কম রান করছে, মানে যেটা ইন্ডিকেটেড ছিল ডিউরিং ইন্ডিপেন্ডেন্স যে আমাদের ম্যান পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার কী হবে, তার 1/4 1/5 রান করছে, এবং সেটা যারা ফ্যাসাড অফ আ হেলথ কেয়ার সিস্টেম দেখানো হচ্ছে। টোটাল মেডিকেল এডুকেশন, হেলথ কেয়ার সিস্টেম সবটারই মোর দ্যান 60% 70% প্রাইভেটাইজ হয়ে যাচ্ছে প্রাইভেট কর্পোরেটের হাতে। সেটা কী কেন্দ্র, কী রাজ্য, কী সর্বত্রই এটা, এবং সর্বত্রই এমনকি যদি বলেন যে কেরালা, যেটাকে খুব মানে শোপিস করা হতো, যেখানে নাকি খুব ভালো হেলথ কেয়ার সিস্টেম, সেটা কোনো আমাদের ডেমোক্রেটিক সরকারের জন্য নয়, সেটা 1850s থেকে, তখন রাজা ত্রাভানকোরের রাজা ছিলেন, তারা পাবলিক হেলথ সিস্টেম, পাবলিক স্কুল সিস্টেম বানিয়েছিলেন। সেটা ভাঙতে একটু টাইম লাগলো, এগিয়ে ছিল বলে ভাঙতে টাইম লাগলো। সারা দেশে যেভাবে পিপিপি মডেলে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা বেছে দিয়েছে এবং কনভার্ট করেছে কর্পোরেটের কাছে,
কেরালাও সেটা চলছে। এই ওয়াইনারে ধস আমাদের ওখানে গত 4 মাস ধরে বেস ক্যাম্প চলছিল, ওয়াইনারে যে 30 জুলাই ধস হয়েছিল, সেখানে পা টানতে বুক টানতে পা খুলে যেরকম অবস্থা, ওই রিলিফ ক্যাম্পের মেডিকেল টিম দিচ্ছে বলে এন্টায়ার চারপাশে 30-40 কিলোমিটার কোনো স্বাস্থ্য ব্যবস্থা ছিল না। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। স্বাস্থ্যটা আমাদের দেশে এটা সম্পূর্ণ একটা ব্যবসার পণ্যে রূপান্তরিত, সেটা কোনো রাইটস নয়, আমাদের কনস্টিটিউশনে কখনো ছিল না। রাইট টু হেলথ যেটা চালু হয়েছিল, ইট ওয়াজ রাইট টু মেক বিজনেস অন হেলথ, এবং NRHM PPP এসবের মাধ্যমে, তারপর থার্ড হেলথ পলিসি মধ্যে অফিসিয়ালি এখন গভর্নমেন্ট ইজ ফরসেকেন। ওই ভালো কথা প্রথম লাইনে লেখা থাকে যে আমাদের এত % হওয়া উচিত, কবে হবে কেউ জানে না, এবং সবটাই এবারে যে হেলথ বাজেট দেখেন যে সবটাই জাগরের সমস্ত বারে হেলথ বাজেট কমে যাচ্ছে, এফেক্টিভ বাজেট কমে যাচ্ছে, যা বাজেট থাকে সেটা আবার অ্যালটমেন্ট হয় না, তার আবার 30% 40% শেষে পায় না, কিন্তু সেখানে আবার ওই মানে পয়সার স্ট্যাটিস্টিক জাগরি করে দেখানো হয় কত জিডিপি কত কি, সবটাই আপনারা জানেন। কাজেই কিন্তু মানুষ যেতি মেরে সেতি মেরে, এখানে এটা একদম ওপেন দগদগে একটা ঘা এক্সেস। কিন্তু এইখানে যেভাবে অভয়ার দাবিতে মানুষ জাস্টিসের দাবিতে রাস্তায় নেমেছিল, মানুষ কিন্তু অ্যাওয়্যার। কোনো রাজনৈতিক দল ভারতবর্ষে মানে আন্দোলন করে, মানে আন্দোলন নিয়ে তারা খেলা খেলে ভোটের একটা বাড়ানোর জন্য, কিন্তু বাস্তবে মানুষের দায়িত্ব অধিকার নিয়ে যদি আন্দোলন করতো, তাহলে স্বাধীনতার মানে এখন 77 বছর হলো, অমৃত মহোৎসব করে আমার ওই সেলফি তুলে আমাদের স্বাধীনতা দেখাতে হতো, মানুষ তাহলে সুস্থ সবল গণতান্ত্রিক হতো। এরকম এখনও মানে আমরা বিশ্বের 1 নম্বর ওই হাঙ্গারে, আমাদের বিশ্বের সবচেয়ে বড় জিরো হাঙ্গার চিলড্রেন, যারা 24 ঘন্টায় কোনো খাবার খায় না, এটা পৃথিবীর সবচেয়ে বড়। আমাদের স্টান্টেড গ্রোথ সবচেয়ে বড়, আমাদের রিটার্ডেড গ্রোথ সবচেয়ে বড়। এটা এই রাজ্য সেই রাজ্য, এই পার্টি ওই পার্টি মারামারি দলাদলি কিন্তু সমাধান হবে না। সবই কি মনে হচ্ছে ফান্ডামেন্টালি এখানটা আমাদের এটাকে ভেঙে দেওয়া হয়েছে। সেইটাকে আমরা যদি মানুষ হয়ে দাঁড়াতে চাই, এটা দেশ বিপন্ন আমার মনে হয়। ওই সবাইকে কাউকে একটা অ্যান্টি সোশ্যাল দাগিয়ে দেওয়া হলো, কাউকে একটা অ্যান্টি ন্যাশনাল দাগিয়ে দেওয়া হলো, যে কোনো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দাগানো হয়। তাহলে সেইটার বিরুদ্ধে মানুষ যদি সচেতনভাবে আমরা দাঁড়াতে পারি, ঐক্যবদ্ধ হয়ে, মানুষ নিজেরা তাদের অধিকার নিজেরা বুঝে নিয়ে কে আমার হয়ে করে দেবে, কোন পার্টি, কোন দাদা, কোন দিদি, কোন নেতা, কোন মন্ত্রী করে দেবে, কারণ তারা কোনোদিন করেনি, তারা নিজেদের খাওয়ার জন্য, ইট ইজ দ্য প্রফেশন অফ, আর বলছি না সেটার জন্য এরা জিরো ক্যাপিটাল ইনভেস্টমেন্টে কোটি কোটি টাকা সেখানে পাবলিক মানি নয় ছয় করা যায়, এটাই চলছে। যে যেখানে পারে আপনার সবশেষে মনে হচ্ছে এটার পেছনে একটা দুর্নীতি আছে, সাংঘাতিক দুর্নীতি আছে, এটা সাংঘাতিক দুর্নীতি আছে। ওই যে নেক্সাস সন্দীপ ঘোষ আর্জি করে, সেই নেক্সাসে এটা এফেক্টেড। সেখানেও জুনিয়র তারা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট, সেখানে মেডিকেল সার্ভিস বারবার দাবি তুলেছিলাম যে এই নেক্সাসগুলো একদম ছেয়ে গেছে এবং পুরো হেলথ সিস্টেমকে থ্রটল করে দিচ্ছে। তো তারই আউটকাম এইগুলো, অবশ্যই আটকে দিয়ে কিন্তু সমাধান হবে অবশ্যই। এসব ঘটনার তো মূল বিরোধী দল, প্রধান বিরোধী দল হিসেবে এটা নিয়ে কি সত্যি মনে হয় কিছু দূর এগোনো যাবে? কিছু দূর এগোনো বলে না, এখানে আমরা যখন ডেফিনেটলি আমরা প্রধান বিরোধী দল, আমরা সব সময় যখন অন্যায় দেখেছি আমরা উই হ্যাভ পয়েন্টেড ইট আউট, কিন্তু তখনই লেফট বা অন্যান্যরা বলে পলিটিক্স করা যাবে না। আমি এখানে আবারও বলবো যে ডক্টর অংশুমান খুব সুন্দর একটা বিউটিফুল ইউটোপিয়ান কনসেপ্ট দিলেন, কিন্তু একটু রিয়ালিটিটা দেখা দরকার। সব সময় রাজনীতিতে একটা সেটিং এর রিয়ালিটি থাকে, 29টা খুব বড় সংখ্যা, বলো না দিস ইজ ভেরি ব্যাড। মানুষ বলছে তো, আজকে এত বড় মানুষ বলছে, না মানুষ বলছে না, তুমি বলছো। আজকে আমার একটা খুব ভোটের রেজাল্ট বুঝতে পারছেন না, বিধানসভায় কি হলো? হ্যাঁ বলুন। বলি? হ্যাঁ বলুন। তুমিই বলো তাহলে তোমার প্রশ্ন। না বলুন। আমি বলছি যে একটা ডক্টর অংশুমান বললে তো ফ্যাসাড আছে একটা হেলথ কেয়ার সিস্টেম, ভেরি ট্রু। আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা এটা ডেফিনেটলি মানতে হবে, বিয়ন্ড পলিটিক্স। 14 বছর সেম হেলথ মিনিস্টার, উনি শুধু ফ্যাসাড তৈরি করলেন নীল সাদা রঙের। এখানে সব সময় জিনিসটাকে ডাইলিউট করে সারা দেশ জুড়ে কি হচ্ছে সেটা দেখা, দেশ জুড়ে যা চলছে আমার মনে হয় দেশ ইজ ইন কন্ট্রোল, দেশকে হ্যান্ডেল করা যাচ্ছে। আপাতত যে রাজ্যে আমরা আছি, যে রাজ্যে এত তোমার মতে এই এত অধিকাংশ ভোট নিয়ে যারা তৃতীয়বার সরকার চালাচ্ছে, এই যে কনস্ট্যান্সি তারা পাচ্ছে, যে একটা কন্টিনিউয়াস আনইন্টারাপ্টেড 14 বছর তিনি আছেন, সেটা তো পরের কথা। যে মানুষের জন্য কি করলো সেই মানুষকে আবার ইলেকশনের সময় জবাব দিতে হবে না? অবশ্যই। আজকে কন্টিনিউয়াসলি এই যে একটা লেভেল অফ করাপশন, তুমি পুলিশ মন্ত্রী হয় পুলিশকে দোষ দিচ্ছ, পুলিশ অপদার্থ।
হেলথ মিনিস্টার হয়ে সেক্রেটারি বলছে যে না না হেলথে ওই দুটো ডাক্তার আর কটা পেশেন্ট পার্টির দোষ, উনার কোনো দোষ নেই। হেলথ অবশ্যই, মিনিস্টার আমাকে শেষ করতে হবে। হেলথ সেক্রেটারি শত্রুপা, আজ আমাকে শেষ করতে হবে। শত্রুপা, আমাকে শেষ করতে হবে। আমি অংশুমান বাবু যে কথা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। অংশুমান বাবু, আপনাকে এবং শত্রুপা আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত আমাদের ঋদ্ধ করলো, কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন তো, আমরা এই ধরনের অনুষ্ঠান করব, এই ধরনের ঘটনা ঘটবে, আজকে হয়তো স্যালাইন, কালকে অন্য কিছু, কিন্তু মুশকিলটা হচ্ছে গণতান্ত্রিক পরিবেশে শাসক বিরোধী তাদের মধ্যে যদি একটা ভারসাম্য থাকে যে ভালো কাজে সবাই হাতে হাত মিলিয়ে কাজ করবে, যেমন পৃথিবীর অনেক দেশে এই ঘটনা ঘটে, আবার কখনো কখনো সমালোচনা করবে, সেই ভারসাম্যটা যেহেতু নেই, আবার অন্যদিকে যারা সাধারণ মানুষ, দেশের খেটে খাওয়া সাধারণ মানুষ, তাদের সরকারি হাসপাতাল ছাড়া অন্য কোথাও যাবার ক্ষমতা নেই, এমনকি দরকারও নেই। সেই জন্যই তো রাষ্ট্র ব্যবস্থা। কিন্তু এই রাষ্ট্র ব্যবস্থায় এইভাবে মুনাফার নামে এরকমভাবে মানুষকে মৃত্যুর দিকে তিল তিল করে ঠেলে দেওয়া, এ বিচার কে করবে? এর তদন্ত কে করবে? সিআইডি, কলকাতা পুলিশ, সিবিআই, ইডি? অনেকে বলছেন সবাই তো এক পালের গরু, কে করবেন? আসলে এই ধরনের ঘটনা ঘটবে, মানুষের যন্ত্রণা বাড়বে, আমরা কিছুদিন চিৎকার করব, আবার তারপর এসব কিছুদিন বাদে সব ঠান্ডা হয়ে যাওয়ার পর ঘটবে। কিন্তু আমূল পরিবর্তন কি সম্ভব? সেটা কিন্তু আমার, আপনার বা আমাদের সম্মিলিত চেষ্টায় হবে। সত্যি কি সম্ভব? সত্যি কি সম্ভব রাজনীতির বাইরে বেরিয়ে এসে সাধারণ মানুষের জন্য গলা ফাটানো? যেমন বিভিন্ন ক্ষেত্রে মানুষ সেই সাহসটা দেখিয়েছে। অবশ্যই তা সময় বলবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। বাংলা জানতে চায়ের সঙ্গে লাইভ ঋতব্রত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।